হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টারকে আমরা দুইটা পার্টে ভাগ করছিলাম। এক হচ্ছে 3.1, এক হচ্ছে 3.2। আজকে আমরা শুরু করব 3.2। এই 3.2 এর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। 3.2 এর টাইটেলটা হচ্ছে বিজনেস কম্বিনেশন, ব্র্যাকেটে লেখা আছে অ্যামালগেশন অ্যান্ড অ্যাবজর্পশন। অ্যামালগেশন মানে একত্রীকরণ, অ্যাবজর্পশন মানে কি গ্রসন। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাস জনকে টোটাল এই চ্যাপ্টারকে একটা ফর্মেটে ভাগ করে, সেটা হলো নিট পেমেন্ট মেথড। অর্থাৎ আমরা পেমেন্টটা কীভাবে করব, নিট পেমেন্টে করব, এর উপর ভিত্তি করে আমরা হলো এই চ্যাপ্টার অঙ্কগুলি করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্ন হয়েছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2017 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বিতে একটা দিছে, 21 সালে সরি 20 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 21 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, এবার 2022 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তোমরা পরীক্ষা দিবে পুরাতনটা 2023, নতুনটা 2024। নতুন 2023 সালে পরীক্ষার্থী এখান থেকে পার্ট বি অথবা পার্ট সিতে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু 2024 সালে যারা পরীক্ষার্থী তাদের এখান থেকে পার্ট সি এর জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব নতুন এবং পুরাতন উভয়ে আমরা চ্যাপ্টারকে গুরুত্ব দিব, কিন্তু বিশেষ করে যারা 2023 সালে পরীক্ষার্থী তারা এই চ্যাপ্টারকে গুরুত্ব না দিলেও চলবে। তো আসি তাহলে এই চ্যাপ্টারে আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি। অ্যামালগেশন এবং অ্যাবজর্পশন জিনিসটা কি আগে বুঝি। অ্যামালগেশন কথার মানে হচ্ছে একত্রীকরণ। একত্রীকরণ বলতে আমরা কি বুঝি? লেখা আছে কয়েকটি চালু কোম্পানি বা কারবারি প্রতিষ্ঠান তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য একত্রিত হয়ে তাদের অস্তিত্ব বিলোপ করে পুরাতন কোম্পানির দায় ও সম্পত্তি নিয়ে যখন নতুন একটি কোম্পানি গঠন করে তাকে বলা হয় অ্যামালগেশন। তাহলে অ্যামালগেশন কি? রানিং প্রতিষ্ঠান তাদের অস্তিত্ব বিলোপ করে একটা নতুন কি করবে, কোম্পানি গঠন করবে। এই নতুন কোম্পানি গঠন করার কি এটাকে কি বলবো বলো দেখি? অ্যামালগেশন। অথবা অন্যভাবে বলতে পারি দুই বা ততোধিক কোম্পানি বিলুপ্ত হয়ে যখন একটি নতুন কোম্পানি গঠন করে তাকে বলা হয় একত্রীকরণ। তাহলে এই একত্রীকরণ বা অ্যামালগেশনের সংজ্ঞাটা কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার। এইটা এই আইটেমটা পরেই কিন্তু আমাদের প্রশ্ন থেকে বুঝতে হবে এটা কি অ্যামালগেশনের অঙ্ক নাকি অ্যাবজর্পশনের অঙ্ক, ভালো করে খেয়াল করতে হবে। তাহলে অ্যামালগেশন মানে কি? দুই বা ততোধিক কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন একটা কোম্পানি গঠন করবে, এটা হলো অ্যামালগেশন। এবার আসি অ্যাবজর্পশন মানে গ্রসন বা অন্তর্ভুক্তিকরণ কি। লেখা আছে যখন বড় একটি কোম্পানি এক বা একাধিক ছোট কোম্পানিকে কিনে ক্রয় করে নিজেদের সাথে একত্রীভূত করে নেয় তাকে বলা হয় কি? অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ বড় কোম্পানি এক বা একাধিক ছোট কোম্পানি কিনা তাদের সাথে নিয়ে যাবো, এটা হচ্ছে আমার কি? অ্যাবজর্পশন। অথবা অন্যভাবে বলতে পারি কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে যখন কোনো কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানি কারবার কিনে নেয় তখন তাকে বলা হয় কি? বলো দেখি? গ্রসন। তার মানে অ্যামালগেশনের ক্ষেত্রে কি কোম্পানি কিনে নাকি সবগুলো কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন কোম্পানি গঠন করে? বলো দেখি? বিলুপ্ত হয়। বিলুপ্ত হয়ে নতুন একটা কোম্পানি গঠন করে। আর অ্যাবজর্পশনের মধ্যে কিন্তু কোনো কোম্পানি বিলুপ্ত হবে না, মানে বড় কোম্পানি ছোটো ছোটো কোম্পানি কী করবে? কিনে নিবে। এতে ছোটো কোম্পানি ভ্যানিশ হবে কিন্তু বড় কোম্পানির সাথে অ্যাড হয়ে তারা নতুন কী করবো? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। তাহলে দুইটা কিন্তু সংখ্যা কিন্তু দুই রকম। তাহলে অ্যাবজর্পশন এবং অ্যামালগেশন এই দুইটার পার্থক্য কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন আসি এই অ্যামালগেশন বা অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের মূলত অঙ্ক করতে হয় জাবেদা এবং খতিয়ান। মূলত অঙ্ক হচ্ছে জাবেদা এবং খতিয়ান। এর জন্য আমরা শুরুতে এই চ্যাপ্টারে যে জাবেদাগুলি আছে এই জার্নালগুলি আমরা ক্লিয়ার করব, কারণ জার্নাল যদি ক্লিয়ার হয় খতিয়ান আমরা একাই পারবো। আমি কিন্তু এই চ্যাপ্টারে কোনো খতিয়ান করাবো না, আমি জাস্ট জাবেদাগুলি তোমাদের ধরে দেবো, আর যে জাবেদা পারবে সে খতিয়ানও পারবে। অ্যাজ এ ফোর্থের স্টুডেন্ট হিসেবে আপনি খতিয়ান পারবেন আশা করি। এখন এই চ্যাপ্টারে টোটাল জাবেদা হচ্ছে 10টা। এই 10টা জাবেদা আমরা র্যান্ডমলি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, এরপর আমরা একটা অঙ্ক শুরু করব। তো শুরুতেই আমাদের রুল 1 নাম্বারে লেখা আছে যে জাবেদাটা, সেটা লেখা আছে অলিক সম্পত্তি। অলিক সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য। প্রথম জাবেদারে দিব অলিক সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি
রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। বলেন যদি কি সম্পত্তি নরমালি কি ডেবিট ব্যালেন্স নাকি ক্রেডিট ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাহলে এইটাকে যদি রিয়ালাইজেশন ট্রান্সফার করি তাহলে সম্পত্তি হয়ে যাবে ঠিক তার বিপরীত ব্যালেন্স হয়ে যাব। তাহলে সম্পত্তি হবে কি ক্রেডিট, আর যে হিসেবে ট্রান্সফার করব সেটা হবে কি ডেবিট। তাহলে সম্পত্তি রিয়ালাইজেশনে ট্রান্সফার করা যাবে হচ্ছে রিয়ালাইজেশন ডেবিট এবং ভ্যারিয়াস অ্যাসেট কি ক্রেডিট। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা স্যার আছে, আরেকবার একটু বোঝানো যাবে? বোঝানোর আগেই তো তুমি বলে এখন আবার কি বোঝানো যাবে? আগে প্রশ্ন বুঝো ভালো কিনা তারপর প্রশ্ন করো। বোঝানো শেষ করলাম না, তুমি আগেই বললো স্যার আবার কি বোঝানো যাবে কিনা। আমার কথা আগে শেষ করে দাও। এখানে একটা কথা আছে, বিষয় দ্রষ্টব্য লেখা আছে, যদি ক্রেতা কোম্পানি ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক গ্রহণ করে, অর্থাৎ মনে করো এক্স কোম্পানি এই ওয়াই কোম্পানির কিনবে, তাহলে ক্রেতাকে ওয়াই কোম্পানি নাকি এক্স কোম্পানি বলো দেখি? এক্স কোম্পানি। এক্স কোম্পানি, এই এক্স কোম্পানির ক্রেতা বলছে যে ক্রেতা কোম্পানি যদি ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাংক গ্রহণ করে তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, যদি গ্রহণ না করে তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ এই যে ভেরিয়াস অ্যাসেটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংকটা আসবে না, কখন? যদি ক্রেতা কোম্পানি ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাংক গ্রহণ না করে। ক্লিয়ার কথা? আর যদি গ্রহণ করে তাহলে ক্যাশ ইন হ্যান্ডও আসবে, ক্যাশ অ্যাট ব্যাংকও আসবে অন্যান্য সম্পদের সাথে। তাহলে আমি রুল 1 নাম্বারটা আবার ভালো করে বলতেছি, সবাই ভালো করে খেয়াল করো। আমার কথা আগে ভালো করে বুঝবা, এরপর প্রশ্ন করবা, না বুঝে প্রশ্ন করা যাবে না। 1 নাম্বার রুলসটা হচ্ছে অলিক সম্পত্তি, অলিক মানে কি? ভুয়া সম্পত্তি। ভুয়া সম্পত্তি ব্যতীত অন্যান্য যে সম্পদগুলি আছে এই সম্পদগুলো আমরা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাহলে সম্পত্তি ট্রান্সফার করা মানে সম্পত্তি অরিজিনাল হচ্ছে ডেবিট ব্যালেন্স, তাহলে সম্পত্তি ট্রান্সফার করা সম্পত্তি আমরা বিপরীত করব, অর্থাৎ সম্পত্তি করে হলো ক্রেডিট। তাহলে যাবে হবে রিয়ালাইজেশন ডেবিট আর ভ্যারিয়াস সম্পত্তি ক্রেডিট। এই ভ্যারিয়াস অ্যাসেটের মধ্যে এখানে আসবে ফিক্সড অ্যাসেট আসবে, কারেন্ট অ্যাসেট আসবে। তবে কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা কথা আছে, সেটা কি? ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক, এই দুইটা আইটেম যদি ক্রেতা কোম্পানি গ্রহণ করে তাহলে ভ্যারিয়াস অ্যাসেটের মধ্যে দুইটা সম্পত্তি আসবে, আর যদি গ্রহণ না করে তাহলে এই দুইটা সম্পত্তি ভ্যারিয়াস অ্যাসেটের মধ্যে আসবে না। কথায় ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে এই 1 নম্বরের মধ্যে? বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা 1 নম্বর রুলের মধ্যে? নেই স্যার। ওকে, তাহলে আমাকে একটু বলো তো দেখি, ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যান্ড ব্যাংকটা ভ্যারিয়াস অ্যাসেটের মধ্যে কখন আসবে? যখন ক্যাশ ইন হ্যান্ড আর হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে গ্রহণ করবে তখন আসবে, আদারওয়াইজ কিন্তু এই দুইটা বাদে অন্যান্য সম্পত্তি দিতে হবে। এবার আসি, তাহলে 1 নম্বর রুলে কি? অলিক সম্পত্তি ব্যতীত অন্যান্য সকল সম্পদ। 2 নাম্বারটা হচ্ছে চলতি দায় রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। দায়ের মধ্যে কিন্তু 3টা জিনিস থাকে, 1 মালিকানা সত্ত্ব, 2 দীর্ঘমেয়াদী দায়, 3 হচ্ছে চলতি দায়। আমাদের কিন্তু মালিকানা সত্ত্ব আসবে না, দীর্ঘমেয়াদী দায় আসবে না, আসবে শুধুমাত্র কি? চলতি দায়। এই চলতি দায় রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য বলো তো দেখি, চলতি দায় নরমালি কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে কি করব? আমরা ডেবিট করব। এজন্য লেখা আছে অল কারেন্ট লায়াবিলিটি ডেবিট, আর কোনটা ট্রান্সফার করব? রিয়ালাইজেশন ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে 2 নাম্বার কিন্তু দীর্ঘমেয়াদী দায় আসবে না, মালিকানা সত্ত্ব আসবে না, শুধুমাত্র আসবে কি? চলতি দায় আসবে। তাহলে চলতি দায় রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফারে যাবে কি হবে? অল কারেন্ট লায়াবিলিটিস ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। ওকে, এবার আসি 3 নাম্বারটা। আমি কিন্তু যখন অঙ্ক করব তখন এই সিরিয়ালটা মেনটেন করব। এই সিরিয়ালটা মেনটেন করলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন জাবেদা দিছি আর কোন জাবেদা কি দেই নাই। 3 নাম্বারটা হচ্ছে লেখা আছে ক্রয় প্রতিদানের জন্য, অর্থাৎ এই যে এক্স কোম্পানি যে ওয়াই কোম্পানিকে কিনবে, তাহলে এই ওয়াই কোম্পানি কেনার সময় যে টাকাটা দিবে এই টাকার জন্য জাবেদা। লেখা আছে পারচেজিং কোম্পানি ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। পারচেজিং কোম্পানি মানে কি? যে কিনবে। তাহলে বলতো এখানে যে উদাহরণ দিয়েছিলাম এনে কি এক্স আসবে না ওয়াই আসবে? এই উদাহরণের মধ্যে এক্স আসবে। গুড, মানে যে কোম্পানি কিনবে সেই কোম্পানির নামে আসবে। তাহলে ক্রয় প্রতিদানের জাবেদাটা আমরা কি দিব? পারচেজিং কোম্পানি ডেবিট এবং কি? রিয়ালাইজেশন ক্রেডিট।
তাহলে আমরা তিনটা জাবেদা পড়লাম, তিনটা জাবেদা আমরা একটু রিভিশন দেই। সেটা হচ্ছে 1 নম্বর জাবেদা পড়লাম অলিক সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি রিয়ালাইজেশন ট্রান্সফারের জন্য। 2 নম্বরে পড়ছি চলতি দায় রিয়ালাইজেশন ট্রান্সফারের জন্য। 3 নম্বর পড়লাম ক্রয় প্রতিদানের জন্য। ঠিক আছে, এবার 4 নম্বরের জাবেদা হচ্ছে ক্রেতা কোম্পানির নিকট থেকে ক্রয় প্রতিদান অর্থ প্রাপ্তির জন্য। অর্থাৎ এখন আমি যে জাবেদাটা দিব সেটা হচ্ছে কার জন্য, এক্স এর না ওয়াই এর জন্য? ওয়াই এর জন্য। এখন দিব ওয়াই এর জন্য। গুড। তাহলে এই এক্স কোম্পানি ওয়াই কোম্পানির কাছে কি কি পাবে? নর্মালি ক্রেতা কোম্পানি যারা কিনবে তাকে নর্মালি কি কি দেয়? নগদ টাকা দেয়, শেয়ার দেয় এবং ডিবেঞ্চার বাবদ কিছু টাকা দিবে। তাহলে এখানে কি কি? ক্রেতা কোম্পানির নিকট থেকে ক্রয় প্রতিদান অর্থ প্রাপ্তির জন্য যে জাবেদা সেটা হচ্ছে ক্যাশ ডেবিট, শেয়ার ডেবিট, ডিবেঞ্চার ডেবিট এবং সবগুলো মিলা হবে পার্চেজিং কোম্পানি। অর্থাৎ আমাদের উদাহরণের মধ্যে কোন কোম্পানি, এক্স না ওয়াই কোম্পানি? এক্স কোম্পানি। এক্স কোম্পানি। তাহলে 3 এবং 4 নাম্বার জাবেদাটা কিন্তু ভালো করে আমরা আরেকবার পড়ি। 3 নাম্বার জাবেদা কিন্তু দিতে হবে ক্রয় প্রতিদানের জন্য, অর্থাৎ এক্স কোম্পানির জন্য আমরা জাবেদা দিব। জাবেদা হচ্ছে পার্চেজিং কোম্পানি ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। আর 4 নাম্বার দিব এক্স কোম্পানি যে ওয়াই কোম্পানি যা দিবে এইটার জন্য জাবেদা। এক্স কোম্পানি ওয়াই কোম্পানি কী কী জিনিস দিতে পারে? ক্যাশ দিতে পারে, শেয়ার দিতে পারে, ডিবেঞ্চার দিতে পারে, নাকি? যা দিবে সবগুলো ডেবিট। আর পার্চেজিং কোম্পানি কি বলো দেখি? ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমরা 4টা জাবেদা শেষ করলাম, 10টার মধ্যে আমরা 4টা জাবেদা শেষ করলাম। এরপর আমরা চলে যাব 5 নাম্বার জাবেদা। 5 নাম্বার আপনার লেখা আছে ডিবেঞ্চার হোল্ডারদের হিসেবে স্থানান্তরের জন্য। এই ডিবেঞ্চার 2 রকম হয়ে থাকে, এক হলো প্রিমিয়াম, 2 হচ্ছে ডিসকাউন্ট। প্রিমিয়াম মানে উদিহার, ডিসকাউন্ট মানে কি ভাট্টা। মানে এক কথায় যদি বেশি পায় তাহলে সেটা প্রিমিয়াম, আর যদি কম পায় তাহলে সেটা কি ডিসকাউন্ট। এখন মনে রাখবেন যদি প্রিমিয়াম হয় তাহলে রিয়ালাইজেশন ডেবিট হবে, আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে রিয়ালাইজেশন হবে ক্রেডিট। ক্লিয়ার কথা? জি স্যার। ডিবেঞ্চার ক্ষেত্রে যদি প্রিমিয়াম থাকে রিয়ালাইজেশন হবে ডেবিট, আর ডিসকাউন্ট থেকে রিয়ালাইজেশন কি হবে বলো দেখি? ক্রেডিট। ক্রেডিট। আর ফিক্সড যে জাবেদা ডিবেঞ্চারটা আমরা ডিবেঞ্চার হোল্ডারের মধ্যে যদি স্থানান্তর করি তাহলে সেক্ষেত্রে ডিবেঞ্চার ডেবিট, ডিবেঞ্চার হোল্ডার ক্রেডিট। আর এই প্রিমিয়ামের জন্য রিয়ালাইজেশন ডেবিট হবে, যদি ডিসকাউন্ট থাকে তার রিয়ালাইজেশন কি হবে? ক্রেডিট হবে। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে ফিক্সড জাবেদা হচ্ছে ডিবেঞ্চার ডেবিট, ডিবেঞ্চার হোল্ডার ক্রেডিট, এটা ফিক্সড। এখন রিয়ালাইজেশন ডেবিট হবে না ক্রেডিট হবে তার ডিপেন্ড করে কার উপরে বলো দেখি? প্রিমিয়াম অথবা কি ডিসকাউন্ট। যদি প্রিমিয়াম থাকে তাহলে কি রিয়ালাইজেশন ডেবিট, আর ডিসকাউন্ট থাকলে রিয়ালাইজেশন ক্রেডিট। ক্রেডিট। শেষ কথা। দেখো তাহলে 5 নম্বর জাবেদা ডিবেঞ্চার হোল্ডার কিন্তু আমরা ক্রেডিট হইলো, তাহলে এটা কি ডিবেঞ্চার হোল্ডারকে স্থানান্তর করলাম। এখন বলছে ডিবেঞ্চার পরিশোধের জন্য জাবেদা। এখন আমরা ডিবেঞ্চার কি করব? পরিশোধ করব। তার মানে এখানে ডিবেঞ্চার হোল্ডার কি ক্রেডিট ছিল না? পরিশোধ করার জন্য কি করতে হবে? ব্যানিশ করব। তাহলে ব্যানিশ মানে কি করব রে? ডেবিট করব। তাহলে লেখা আছে ডিবেঞ্চার হোল্ডার ডেবিট আর ড্যাশ পার্সেন্ট ডিবেঞ্চার ইন পার্চেজিং কোম্পানি। অর্থাৎ এখানে যত পার্সেন্ট লেখা থাকবে, 10% লেখা থাকতে পারে, 5% লেখা থাকতে পারে, 15% লেখা থাকতে পারে, যত পার্সেন্ট থাকবে পার্সেন্ট ডিবেঞ্চার ইন কি পার্চেজিং কোম্পানি। তার মানে উদাহরণ হিসেবে আমার কি এক্স কোম্পানি আসবে নাকি ওয়াই কোম্পানি আসবে? এক্স কোম্পানি। এক্স কোম্পানি আসবে। তাহলে 5 এবং 6 নাম্বার জাবেদার কি আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। মনে থাকবে তো? তাহলে 5 নাম্বার জাবেদা কি দিব? ডিবেঞ্চারকে ডিবেঞ্চার হোল্ডারের স্থানান্তরের জন্য। আর 6 নাম্বার দিব ডিবেঞ্চারকে পরিশোধ করার জন্য জাবেদা। তাহলে যখন ডিবেঞ্চারকে ডিবেঞ্চার হোল্ডার মধ্যে স্থানান্তর করে তখন ডিবেঞ্চার হোল্ডার কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। ক্রেডিট হয়। আর যখন পরিশোধ করব তখন কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে। তাহলে 5 এবং 6 নাম্বার শেষ। এবার আমরা 7 নাম্বারটা আসবো। 7 নম্বর লেখা আছে রিয়ালাইজেশন এক্সপেন্স পরিশোধ করার জন্য। যদি রিয়ালাইজেশন এক্সপেন্স আমাদের প্রশ্নে থাকে তাহলে শুধুমাত্র 7 নাম্বারের জাবেদাটা হবে, যদি না থাকে তাহলে 7 নাম্বারের জাবেদাটা আমরা দিব না। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্স পরিশোধ করা যাবে না। আমরা জানি যে কোনো এক্সপেন্স পরিশোধ করলে ক্যাশ কি কমে না বাড়ে? কমে। এই জন্য জাবেদা হচ্ছে রিয়ালাইজেশন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা 7টা জাবেদা ক্লিয়ার করলাম। 7 নাম্বার জাবেদা কিন্তু অপশনাল, যদি রিয়ালাইজেশন এক্সপেন্স থাকে দিব, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নাই। ক্লিয়ার কথা?
জি স্যার। এবার 8 নম্বরে আসেন, রিয়ালাইজেশনের লাভ অথবা লস। এই যে সম্পত্তি আমরা পূর্ণ মূল্যায়ন করব, এই পূর্ণ মূল্যায়ন করার ক্ষেত্রে লস হতে পারে, আবার কি লাভও হতে পারে। এখন যদি লেখা আছে, প্রথম লেখা আছে ইফ রিয়ালাইজেশন লস, যদি রিয়ালাইজেশন লস হয়, বলেন তো দেখি লস হইলে ক্যাপিটাল কি কমে না বাড়ে? ক্যাপিটাল কমে যায়। ক্যাপিটাল কমে যায়। ক্যাপিটাল কমে কি ক্যাপিটাল ডেবিট হলে কমে না ক্যাপিটাল ক্রেডিট হলে কমে? বলেন তো দেখি। ডেবিট হইলে কমে। গুড, এর জন্য আমাদের লেখা আছে ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট আর রিয়ালাইজেশন কি ক্রেডিট। ক্লিয়ার কথা? জি স্যার। আবার যদি রিয়ালাইজেশন যদি প্রফিট হয় তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল হচ্ছে বাইরে যাবো গা, তখন সেক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল কি হবে? ক্রেডিট হবে, ডেবিট হবে কি রিয়ালাইজেশন। মনে থাকবে? জি স্যার। তাহলে 8 নাম্বার যে জাবেদা, দুইটা জাবেদায় ক্লিয়ার? জি স্যার। এখন কথা হচ্ছে আমাদের রিয়ালাইজেশনে কিন্তু লাভ হতে পারে বা লস হতে পারে, যে কোনো একটা হবে, দুইটা কিন্তু একসাথে হবে না। ঠিক আছে? নয় লাভ হবে অথবা কি লস হবে। আবার 5 নাম্বার যে জাবেদা আমরা পড়লাম যে প্রিমিয়াম বা ডিসকাউন্ট, যদি প্রিমিয়াম থাকে তাহলে ডিসকাউন্ট থাকবে না, ডিসকাউন্ট থাকলে প্রিমিয়াম থাকবে না। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমরা টোটাল 8টা জাবেদা পড়লাম। আমরা প্রত্যেকটা জাবেদা একটু আবার একটু মনে করে নেই। বলেন তো দেখি প্রথম জাবেদা কার জন্য বলছিলাম? অলিক সম্পত্তি ব্যতীত অন্যান্য সকল সম্পত্তি রিয়ালাইজেশনে ট্রান্সফারের জাবেদা। ট্রান্সফারের জন্য এই ক্ষেত্রে আমরা জাবেদা দিব রিয়ালাইজেশন ডেবিট এবং কি ভ্যারিয়াস অ্যাসেট ক্রেডিট। এই ক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক আসবে কখন? যদি গ্রহণ করে। না গ্রহণ করে আসবে না। গুড। 2 নাম্বার জাবেদা কার জন্য বলছিলাম? চলতি ট্রান্সফারের জাবেদা। চলতি দায় পরিশোধ করার, চলতি দায় রিয়ালাইজেশন ট্রান্সফারের জাবেদা। জাবেদাটা কি? অল কারেন্ট লায়াবিলিটিস ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। ওকে। 3 নাম্বারটা ক্রয় প্রতিদানের জন্য জাবেদা। পারচেসিং কারেন্ট অ্যাসেট আর রিয়েলাইজেশন ক্রেডিট। পারচেজিং কোম্পানি ডেবিট এবং কি রিয়েলাইজেশন ক্রেডিট। গুড। এবং 4 নাম্বারটা বলছিলাম যে ক্রয় প্রতিদান অর্থ প্রাপ্তির জন্য, অর্থাৎ যে বিক্রি করবে তার জন্য জাবেদা দিব। তো ক্রয়কারী কোম্পানির কাছ থেকে বিক্রেতাকারী কোম্পানি 3টা জিনিস পায়, ক্যাশ পায়, শেয়ার পায় এবং কি ডিবেঞ্চার পায়, নাকি? এই 3টাই ডেবিট। আর পারচেজিং কোম্পানি কি ক্রেডিট। এই 4টা জাবেদা। 5 নম্বরে জাবেদা বলছিলাম ডিবেঞ্চার কি ডিবেঞ্চার হোল্ডারে কি স্থানান্তরের জাবেদা। জাবেদাটা কি ডিবেঞ্চার ডেবিট, ডিবেঞ্চার হোল্ডার কিট, এই দুইটা জাবেদা হচ্ছে ফিক্সড। প্রিমিয়াম যদি থাকে তাহলে রিয়ালাইজেশন কি হবে? ডেবিট হবে। আর ডিসকাউন্ট থাকলে ক্রেডিট হবে। ওকে। 6 নাম্বার পড়ছি ডিবেঞ্চার পরিশোধ করা জাবেদা, ডিবেঞ্চার হোল্ডার ডেবিট এবং কি ডিবেঞ্চার ইন পারচেজিং কোম্পানি কি ক্রেডিট। কিন্তু পার্সেন্টেজটা সুন্দর করে সামনে একটু বসিয়ে দিবেন, যদি না বসান তাহলে সমস্যা নাই। 7 নাম্বারটা রিয়ালাইজেশন এক্সপেন্স পরিশোধ করা জাবেদা। জাবেদা কি? রিয়ালাইজেশন ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা কিন্তু প্রশ্নে যদি থাকে 7 নাম্বারটা হবে, আদারওয়াইজ আমরা 8 নম্বরে চলে যাব। রিয়ালাইজেশনের লস হলে জাবেদা কি দেই আমরা? ইকুইটি শেয়ার ডেবিট, রিয়েলাইজেশন ক্রেডিট। গুড। ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট, রিয়ালাইজেশন ক্রেডিট। আর যদি লাভ হয় তাহলে রিয়েলাইজেশন ডেবিট, ইকুইটি শেয়ার ক্রেডিট। গুড। এই 8টা জাবেদা আমরা এখন পর্যন্ত পড়লাম। আশা করি যারা ক্লাসে A to Z মনোযোগ সহকারে পড়ছেন তারা এই 8টা জাবেদা এখনই বলতে পারবেন। এখন আমরা চলে যাব 9 নাম্বারটা। 9 নাম্বার লেখা আছে সকল মালিকানা সত্ত্ব হিসাব বন্ধ করার জন্য। তাহলে সকল মালিকানা সত্ত্ব অর্থাৎ অল ইকুইটি ক্যাপিটাল রেটে যা আছে সবগুলো আমরা কি করব? পরিশোধ করা বন্ধ করব। তাহলে মালিকানা সত্ত্ব এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা কি করব? ডেবিট করব। লেখা আছে অল অনার্স ইকুইটি ডেবিট আর ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট। ঠিক আছে? সকল মালিকানা সত্ত্ব হিসাব বন্ধ করার জাবেদা অল অনার্স ইকুইটি ডেবিট, ইকুইটি শেয়ার হোল্ডার কি ক্রেডিট। আর সর্বশেষ জাবেদা শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধের জন্য জাবেদা। মানে যারা শেয়ার হোল্ডার তারা প্রতিষ্ঠানের কাছে যা যা পাবে এই পাওনা আমরা কি করব? পরিশোধ করব। তাহলে পরিশোধ করার জন্য এই যে ইকুইটি শেয়ার হোল্ডার এখানে ছিল ক্রেডিট, তাহলে অনেক পরিশোধ করবো তখন কি হয়ে যাবো গা? ডেবিট হয়ে যাবে। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার হবে ডেবিট এবং ইকুইটি শেয়ার ইন পারচেজিং কোম্পানি ক্রেডিট এবং ক্যাশ ক্রেডিট। অর্থাৎ মনে করো ইকুইটি শেয়ার হোল্ডার 10 লাখ টাকা পাইলো, এই 10 লাখ টাকার মধ্যে যে ক্রয় করবে এই ক্রয়কারী কোম্পানি
কিছু শেয়ারে পরিশোধ করবে আর কিছু নগদ টাকা দিবে। মনে করো 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা নগদ দিতেছে আর বাদ বাকি দিয়েছে শেয়ারে। তাহলে ক্যাশ কত হবে? 2 লাখ টাকা আর 8 লাখ টাকা কি হবে বলো দেখি? ক্যাশ 2 লাখ আর শেয়ার 8 লাখ। মানে ইকুইটি শেয়ার ইন পারচেজিং কোম্পানি 8 লাখ টাকা হবে নাকি? জি স্যার। তাহলে টোটাল আমরা এখানে 8টা জাবেদা পড়লাম, সরি টোটাল আমরা জাবেদা পড়লাম কয়টা? 10টা। এই 10টা জাবেদা তোমাদের সবাইকে মনোযোগ সহকারে মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে মানে এটা করতেই হবে। এই 10টা জাবেদা মনে রাখার পরে এরপর আমরা অঙ্ক একটা শুরু করতে পারি, ঠিক আছে? জি স্যার। তাহলে আশা করি এই 10টা জাবেদা কি মনে থাকবে আপনাদের? থাকবে ওকে, স্যার। ধরে নিলাম আপনাদের 10টা জাবেদা আপনাদের মনে থাকবে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক শুরু করব। আমরা আজকে একটা অঙ্ক করব, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখেন আরেকটা কথা একটু বলে দেই যে পারচেজিং কোম্পানি যদি আমাদের বলে নেসেসারি লেজার অ্যাকাউন্ট করো, অর্থাৎ প্রয়োজনীয় খতিয়ান করো, তাহলে সেক্ষেত্রে আমাদের পারচেজিং কোম্পানির খতিয়ান হচ্ছে 4টা। এক হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট এবং কি ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট লেখা হবে, ক্যাশ বুক লেখা হবে। তাহলে পারচেজিং কোম্পানি নেসেসারি লেজার কয়টা বলো দেখি? 4টা। 4টা। ওকে, আসেন আমরা তাহলে একটু একটা অঙ্ক শুরু করি। দেখেন প্রবলেম 1 নম্বর অঙ্কটা 13, 13 পরে 15, 15 পরে 16, 16 পরে কত? 20। এটা 4th ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-তে আসছিল। প্রশ্নটা আমরা একটু ভালো করে সবাই খেয়াল করব। লেখা আছে দ্য ব্যালেন্স শিট অফ বেক্সিমকো লিমিটেড অন 31 ডিসেম্বর 2016 ওয়ার অ্যাজ ফলো। তাহলে এই ব্যালেন্স শিটটা দিয়ে আছে বেক্সিমকো কোম্পানির। তাহলে বেক্সিমকো কোম্পানি কিছু সম্পদ এবং কিছু দায় দিয়ে আছে। এর মধ্যে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ইনভেন্টরি, ফার্নিচার, অ্যাকাউন্ট রিসিভেবল। আর ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, দুইটা আইটেম কিন্তু এক্সেপশনাল। এটা যদি গ্রহণ করে আসবে, আদারওয়াইজ কি আসবে না? আসবে না, আসবে না। এটা কিন্তু আসবে না। প্রশ্নের মধ্যে স্পষ্টভাবে লেখা থাকবে। হ্যাঁ, এটা নিয়ে আপনাকে টেনশন করার দরকার নেই যে স্যার এটা কি লেখা থাকবে কিনা, অবশ্যই লেখা থাকবে। তাহলে সম্পদ সম্পর্কে ধারণা শেষ। এবং আমার দায় পাশের মধ্যে লেখা আছে অর্ডিনারি শেয়ার মানে সাধারণ শেয়ার, দ্যাট ইজ মালিকানা সত্ত্ব, এখানে দিয়ে আছে 5 লাখ, 10% ডিবেঞ্চার দিয়ে আছে, অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে আছে, নোটস পেয়েবল দিয়ে আছে। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল দুইটা কি বলো দেখি? দায়। কি দায়? চলতি দেয়। এই পাশে তো সবই দায়, এই দুইটা হচ্ছে চলতি চলতি দায়। দায়। জেনারেল রিজার্ভ এটার মালিকানা সত্ত্ব, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড এটাও মালিকানা সত্ত্ব, ইনকাম স্টেটমেন্ট এটাও মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এখান থেকে চলতি দায় পাইলাম কয়টা বলো দেখি? 2টা। 2টা। এখন প্রশ্নে বলছে এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে দ্য কোম্পানি ইজ অ্যাবজর্ব বাই যমুনা লিমিটেড। তাহলে এখানে অ্যাবজর্ব মানে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কারে বলে বলো তো দেখি? যখন বড় একটা কোম্পানি ছোট কয়েকটা কোম্পানিকে কিনে নেয়। ক্রয় করবে, গুড। কিনে নেয়। তাহলে এখানে অ্যাবজর্ব বাই যমুনা কোম্পানি, অর্থাৎ এই বেক্সিমকো কোম্পানি এই যমুনা কোম্পানি কি করছে? বেক্সিমকো কোম্পানিরে যমুনা কোম্পানি কি করছে? অ্যাবজর্ব করে নিছে, ঠিক আছে? আন্ডার দ্য ফলোয়িং টার্ম, নিম্নোক্ত শর্তের উপর ভিত্তি করে। এখানে আমাদের শর্ত দেওয়া আছে টোটাল 5টা। তাহলে বলো তো দেখি এটা কি অ্যামালগেশনের অঙ্ক নাকি অ্যাবজর্পশনের অঙ্ক? অ্যাবজর্পশনের অঙ্ক। অ্যাবজর্পশন অঙ্ক। তাহলে 1 নম্বর প্রশ্নে বলা আছে যে 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর কন্ডিশন বলা আছে যে অল অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি উইল বি টেকেন ওভার এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। বলছে সকল ধরনের সম্পদ এবং দায় তারা নিছে, শুধুমাত্র ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স কি এক্সেপ্ট মানে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স কি বাদে। তাহলে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স তারা গ্রহণ করছে না করে নাই যমুনা কোম্পানি? গ্রহণ করে নাই। তার মানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যান্ড ব্যাংক আমাদের প্রথম জাবেদার মধ্যে কি আসবে না আসবে না? আসবে না। আসবে না। তাহলে কথাটা ক্লিয়ার সবাই? স্যার আরেকবার। আবার বলতেছি অল অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি উইল বি টেকেন মানে সকল ধরনের সম্পদ এবং দায় তারা নিছে ওভার এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স মানে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স বাদে। তাহলে আমরা প্রথম জাবেদে যে পড়ছিলাম ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স যদি গ্রহণ করে তাহলে এটা আসবে, গ্রহণ না করলে এটা আসবে না। তাহলে এখানে যেহেতু এক্সেপ্ট মানে গ্রহণ করে নাই, তার মানে আমরা কি এটাকে আর দিব 1 নম্বর জাবেদায়? না স্যার। 2 নম্বর সমন্বয়টা বলা আছে কি ডিবেঞ্চার অফ বেক্সিমকো কোম্পানি আর টু বি ডিসচার্জ at a premium of 15% by the issue of 15% debenture per in যমুনা কোম্পানি।
ঠিক আছে। এখানে প্রিমিয়ামের কথা বলা আছে 15% প্রিমিয়াম বাই দ্য ইস্যু অফ 15% ডিবেঞ্চার পার ইন এ যমুনা কোম্পানি। অর্থাৎ এই যে এখানে যে আমাদের 10% ডিবেঞ্চারটা আছে, এই 10% ডিবেঞ্চারটা তারা 15% ডিবেঞ্চারে কনভার্ট করবে এবং 15% হারে তারা কি করবে, প্রিমিয়ামে দিবে। 15% প্রিমিয়াম মানে কি, 100 সাথে 15 যোগ করে কত হয় বলো দেখি, 115%। অর্থাৎ এই কথাটা আবার একটু বুঝেন, যেখানে 10% ডিবেঞ্চার আছে, এই 10% ডিবেঞ্চারে তারা 15% ডিবেঞ্চারে কনভার্ট করবে। প্রথম কথা হলো এখানে 10% ডিবেঞ্চারটা তারা কয় পার্সেন্ট কনভার্ট করবে বলো দেখি, 15%। এই 15% দিয়ে ওইটা বোঝাইছে। আর প্রিমিয়ামের ক্ষেত্রে যে 15%, এটা বলছে যে এই 1.5 লাখ টাকা যে আছে এটার আরও 15% তারা বাড়িয়ে নিবে। তাহলে 1.5 লাখ টাকা 15% যদি বাড়ায়, তাহলে 1.5 লাখ টাকা 15% কত হয় বলো দেখি, বের করতে একজন। 22,500। 22,500, তাহলে 22,500 টাকা তারা বাড়িয়ে দিবে, তার মানে 1,72,200 টাকা হবে। ঠিক আছে, 15% প্রিমিয়ামে। তাহলে 2 নম্বর আইটেমে 2টা 15 কি আমরা বুঝতে পারছি। শেষের 15টা হচ্ছে 10% ডিবেঞ্চারকে তারা 15% ডিবেঞ্চারে কনভার্ট করবে। তাহলে 10% এখন নাই, ওটা হয়ে যাবে কয় পার্সেন্ট, 15%। শুধু তাই নয়, বলছে যে 15% যে ডিবেঞ্চার আমাদের এখন হবে 1.5 লাখ টাকা, এই 1.5 লাখ টাকা আবার 15% কি দিবে, প্রিমিয়ামে দিবে, আরো বেশি দিবে। তাহলে আশা করি 2 নাম্বার অঙ্কটা আমরা বুঝতে পারছি। 2 নাম্বারটা। এরপরে প্রশ্ন বলছে 3 নাম্বার হচ্ছে পেমেন্ট অফ টাকা 6 টাকা পার শেয়ার ইন ক্যাশ। বলছে যে তারা পেমেন্ট করবে শেয়ার প্রতি 6 টাকা করে কি নগদ টাকা, নগদ দিবে তারা শেয়ার প্রতি কয় টাকা বলো দেখি, 6 টাকা। 6 টাকা, শেয়ার প্রতি কিন্তু 6 টাকা। 4 নম্বর বলছে ইস্যু অফ 1 শেয়ার অফ টাকা 10 টাকা ইন যমুনা লিমিটেড অ্যাট দ্য মার্কেট ভ্যালু অফ 12 টাকা পার শেয়ার ফর এভরি 2 শেয়ার ইন ব্যাকসিমকো লিমিটেড। কথাটা মানে হলো ব্যাকসিমকো কোম্পানি দুইটা শেয়ারকে তারা একটা শেয়ারে কনভার্ট করবে। দুইটা শেয়ার সমান কয়টা শেয়ার হবে বলো দেখি, একটা শেয়ার। যার একটা শেয়ারের মার্কেট প্রাইস হলো 12 টাকা, যা গেছিল 10 টাকা। কথায় ক্লিয়ার? স্যার আরেকবার বলেন। আবার বলতেছি, ব্যাকসিমকো কোম্পানির যে কটা শেয়ার থাকবে প্রতি 2টা শেয়ারকে তারা একটা শেয়ারে রূপান্তর করবে। তার মানে মনে করো 5,000 শেয়ার আছে ব্যাকসিমকো, তাহলে যখন যমুনা কোম্পানি নিবে তখন 5,000 শেয়ার হয়ে যাবে কত, 2,500 শেয়ার। কথা কি বুঝতে পারছি? বুঝছি স্যার। এই যখন ব্যাকসিমকো কোম্পানি তখন একটা শেয়ার দাম ছিল 10 টাকা, কিন্তু যখন কিনে নিছে তখন এই মার্কেট প্রাইস হয়ে গেছে কয় টাকা বলো দেখি, 12 টাকা। 12 টাকা। বুঝতে পারছি এখন 4 নাম্বারটা? জি স্যার। ওকে, আমি 4 নাম্বার আবার বলতেছি, ব্যাকসিমকো কোম্পানির প্রতি 2টা শেয়ারকে তারা একটা শেয়ারে কনভার্ট করছে, যার বুক ভ্যালু ছিল 10 টাকা, কিন্তু এখন মার্কেট প্রাইস হচ্ছে 12 টাকা। আর 5 নম্বর সমানে বলছে লিকুইডেশন এক্সপেন্স মানে রিয়ালাইজেশন এক্সপেন্স টাকা দিয়ে আছে 2500 টাকা টু বি পেড বাই দ্য পারচেজিং কোম্পানি। মানে রিয়ালাইজেশন এক্সপেন্সে যে 2500 টাকা দিয়ে আছে যে পারচেজিং কোম্পানি পরিশোধ করবে। এই পারচেজিং কোম্পানি পরিশোধ, এটা কথা বলা থাকলে ওরা দিবে, না বলা থাকলে কি ওরা টাকায় পরিশোধ করবে। তাহলে এটা আমরা 7 নম্বর জাবেদা বুঝলাম যে রিয়ালাইজেশন এক্সপেন্স যদি থাকে তাহলে 7 নম্বর জাবেদাটা হবে, আদারওয়াইজ এটা কি বাদ। কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে 5টা সমন্বয় আমাদের ছিল। এখন আমাদের প্রথম বলছে শো দ্য লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ ব্যাকসিমকো কোম্পানি। তাহলে ব্যাকসিমকো কোম্পানির জন্য আমাদের লেজার অ্যাকাউন্ট করতে হবে। তাহলে পারচেজিং কোম্পানির জন্য আমাদের লেজার অ্যাকাউন্টের খতিয়ান কয়টা করি আমরা বলে দেখি, 4টা। এখন প্রশ্ন হচ্ছে খতিয়ান তো আমরা করাবো না, আমি তোমাদের করে দিব জাবেদা। জাবেদা যে পারবেন খতিয়ান সে একা একাই পারবেন। হ্যাঁ, তাহলে মেন টার্গেট হচ্ছে জাবেদা। এই অঙ্কে কিন্তু জাবেদা চাই না, কিন্তু আপনাদের 100% জাবেদা করে খতিয়ান করতে হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? জি স্যার। এখন আসেন আমরা তাহলে একটু জাবেদা আমি তোমাদের ক্লিয়ার করি। এই চ্যাপ্টার মেন উদ্দেশ্য হচ্ছে জাবেদা করা। আর খতিয়ান এমনি জাবেদা পারলে খতিয়ান আমাদের এক একটা খতিয়ান লাগবে 1 মিনিট। 4টা খতিয়ানে 4 মিনিট সময় লাগবে জাবেদা পারলে। জাবেদা যদি না পারি তাহলে খতিয়ান কিন্তু আর 1 মিনিট নেয়, 1 মিনিটও নেয়, 1 ঘন্টা নেয়, 10 ঘন্টাও নাই। তাহলে এখন আসেন আমরা যে পারচেজিং কোম্পানি যে কত টাকা দিয়ে কিনছে এইটাকে আমরা একটু বের করে নিই। এটার জন্য আমরা ওয়ার্কিং করব ক্যালকুলেশন অফ পারচেজ কনসিডারেশন
আমরা যে মেথডে করি নিট পেমেন্ট মেথড, অর্থাৎ নিট কত টাকা দিবে এই মেথড আমরা করব। তো এটা করার জন্য এখানে আমাদের টোটাল আমরা যে ক্যালকুলেশনটা করছি এখানে তিনটা জিনিস আছে। প্রথম কি, সব কিছু প্রশ্নে বলা আছে। প্রথম লেখা আছে টু শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারকে তারা দুইটা টাকা দেয়, ক্যাশে আর কি শেয়ারে। এই ক্যাশ সম্পর্কে বলছে, শেয়ার সম্পর্কে বলছে। বলো তো দেখি 3 নাম্বার সময় বলছে কত টাকা শেয়ার প্রতি ক্যাশ টাকা দিবে শেয়ার প্রতি? 6 টাকা। 6 টাকা। 6 টাকা, ঠিক আছে। শেয়ার প্রতি কিন্তু 6 টাকা। তাহলে বলেন যদি দেখি আমাদের এখানে শেয়ার ছিল মোট কত টাকা, ছিল মোট কত টাকা? 5 লাখ। এক একটা শেয়ার দাম কত? 10 টাকা। তাহলে এখানে শেয়ার কয়টা আছে? 5000। 50,000। 50,000। তাহলে 50,000 শেয়ার, এক একটা শেয়ার দিব 6 টাকা। তাহলে মোট কত হবে? 50,000 কে আমরা 6 দ্বারা গুণ করে পাইছি 3 লাখ। ক্লিয়ার? জি স্যার। ক্যাশটা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। এবার আসি শেয়ার। এখানে ছিল দুইটা শেয়ারকে তারা কয়টা শেয়ারে কনভার্ট করছে? একটা। আর এক একটা মার্কেট প্রাইস দিয়ে আছে কয় টাকা? 12 টাকা। 12 টাকা। তাহলে এখানে আপনারা তো বললেন এখানে শেয়ার 50,000, তাহলে 50,000 শেয়ারের ক্ষেত্রে যখন পার্সিং হবে তখন কি 50,000 হবে নাকি 25,000 শেয়ার হয়ে যাব? 25,000 হয়ে যাবে। তাহলে 25,000 এক একটার দাম কত টাকা করে বলো দেখি? 12 টাকা। তাহলে এখানে আমরা লিখছি 50,000 ভাগ 2 মানে 25,000 ইনটু 12 সমান সমান 3 লাখ। ক্লিয়ার? জি স্যার। তাহলে নগদ টাকা দিল 3 লাখ, শেয়ারে দিল 3 লাখ। এখন আবার ডিবেঞ্চারের 15% বেশি দিছে, তাহলে আমরা লিখছি টু ডিবেঞ্চার হোল্ডার। তাহলে আমাদের এখানে ডিবেঞ্চার কিন্তু ছিল 10%। এখন এইটা যখন ই করছে কি বলে এই যে অ্যাবজর্ব করছে তখন এই 10% হয়ে গেছে কয় পার্সেন্ট? 15%। তাহলে এখন কিন্তু 10% ডিবেঞ্চার নাই। কয় পার্সেন্ট ডিবেঞ্চার? 15%। তাহলে এই যে 15% ডিবেঞ্চার। এই 1.5 লাখ টাকায় হইতো যদি এই প্রিমিয়ামের কথা বলা না থাকতো। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আর প্রিমিয়াম মানে কি বেশি পাওয়া, এই জন্য 1.5 লাখের 15% প্রিমিয়াম মানে 100 সাথে 15 যোগ করেছে 115%, সমস্যা 1,72,500। 115% আমি আবার বুঝাইতেছি, আমরা জানি পার্সেন্ট বলতে 100%। প্রিমিয়াম কথা মানে 100-এর সাথে ওটা যোগ করতে হয়, আর ডিসকাউন্ট মানে কি 100-এর সাথে ওটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। কথা বুঝতে পারছি? জি স্যার। এই 115 যদি না বোঝেন তার জন্য নিয়ম স্যার একটা, আমরা প্রথমে 1.5 লাখ টাকা নিব প্লাস এই 1.5 লাখের কয় পার্সেন্ট প্রিমিয়াম পাইছে বলো তো দেখি? 15%। তাহলে 1.5 লাখের 15% হয় 22,500, আর এখানে হচ্ছে 1.5 লাখ সমান সমান 1,72,500। ক্লিয়ার? জি স্যার। তাহলে 3 লাখ 3 লাখ 1,72,500 তিনটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর ওই যে রিয়ালাইজেশন এক্সপেন্স বাবদ পার্চেজিং কোম্পানি দিছিল কত টাকা? 2500 টাকা। তাহলে এই যে 2500 টাকা, তাহলে টোটাল আমাদের পারচেজ কনসিডারেশন মানে ক্রয় বাবদ টাকা দিয়ে আছে 7,75,000 টাকা। এই 7,75,000 টাকা ওয়ার্কিংটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। জি কারো স্যার। কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলতে পারেন। প্রশ্ন নাই স্যার। ওকে, এখন আসেন তাহলে যেহেতু প্রশ্ন আমরা জাবেদা শুরু করব। আমাকে বলেন সর্বপ্রথম আমরা কার জন্য জাবেদা দেই? অলিক সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি ট্রান্সফারের। ওকে, আমাকে বলেন এই যে সম্পদের মধ্যে যা আছে এখানে কি ভর সম্পদ আছে? না স্যার। নাই। তাহলে আমাদের সবগুলো সম্পদ আসবে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক এই দুটো কি আসবে না আসবে না? আসবে না। আসবে না। তাহলে এই দুটো বাদে বাদ বাকি আমাদের সম্পদ যে 5টা, এই 5টা সম্পদই এখানে আসবে। তাহলে আমরা জাবেদা লিখছি রিয়ালাইজেশন ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,73,000 টাকা ছিল, মেশিন ছিল 3,40,000, ইনভেন্টরি ইন ট্রেড ছিল 1,62,000, ফার্নিচার ছিল 51,000, অ্যাকাউন্ট ছিল 1,42,200, সবগুলো যোগ রয়েছে রিয়ালাইজেশন 9,68,200। প্রথম জাবেদাটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি আমাদের 2 নাম্বার জাবেদা পড়াইছিলাম চলতি দায় রিয়ালাইজেশন ট্রান্সফার। আমাদের প্রশ্নে চলতি দায় কয়টা আছে? 2টা। 2টা। তাহলে আমরা এখানে লিখছি অ্যাকাউন্টস পেয়েবল 1,20,000, নোটস পেয়েবল 15,000 এবং দুইটা যোগ করেছে রিয়ালাইজেশন 1,35,000। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তাহলে 2 নাম্বার জাবেদা শেষ। বলেন তো 3 নাম্বার জাবেদা কার সম্পর্কে বলছিলাম?
পারচেসিং কোম্পানি। পারচেজিং মানে ক্রয় প্রতিদানের জন্য নাকি? তাহলে ক্রয় জি স্যার। প্রতিদান আমরা কত বের করছি? 7,75,000। তাহলে এইটার জন্য জাবেদা পারচেজিং কোম্পানি ডেবিট এবং কি ছিল রিয়ালাইজেশন। তাহলে রিয়ালাইজেশন। যমুনা কোম্পানি কিনছে কারে? ব্যাক্সিম করে। এই জন্য এখানে হচ্ছে যমুনা লিমিটেড ডেবিট আর রিয়ালাইজেশন কে 7,75,000 7,75,000। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে, এবার আসেন 4 নম্বরে জাবেদা আমরা কার জন্য দিতাম? যে পরিশোধের জাবেদা। পরিশোধের পারচেসিং জাবেদা কোম্পানি কি কি না দিবে? ক্রয়কৃত টাকা প্রাপ্তির জন্য জাবেদা। ক্রয়কৃত টাকার মানে আমরা যে ওয়াই ওর যে কোম্পানি বিক্রি করছে এই বিক্রয়কৃত টাকাটা প্রাপ্তির জন্য। তাহলে বিক্রয় যে করছে আমরা টোটাল কত টাকা এখানে বিক্রি করে মানে ভ্যাকসিম কোম্পানি বিক্রি করছে 7 লক্ষ কত? 75,000। 75। এই 7,75,000 মধ্যে কি কি আসে দেখেন? ক্যাশ আছে 3 লাখ, আবার নিচে আরো ক্যাশ আছে কত? 2500। তাহলে 3,02,500 আছে ক্যাশ, শেয়ার আছে 3 লাখ আর ডিবেঞ্চার কত? 1,72,000 কত? 500। তাহলে আমরা জানি ক্যাশ, শেয়ার এবং ডিবেঞ্চার, তাই না? ডেবিট, হ্যাঁ। তাহলে আমাদের এখানে দিছি ক্যাশ, ওই যে 3 লাখের সাথে 2,500 যোগ করছে 3,02,500। ইকুইটি শেয়ার ইন যমুনা কোম্পানি, যে পারচেজিং কোম্পানি 3 লাখ টাকা, আর 15% ডিবেঞ্চার ইন যমুনা কোম্পানি 1,72,500। এই সবগুলো মিলে হচ্ছে 7,75,000 যমুনা কোম্পানি। ক্লিয়ার? 4 নাম্বার জাবেদা? জি স্যার। 4 নাম্বার জাবেদার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার 5 নাম্বার জাবেদাটা বলেন তো কার জন্য দেওয়ার লাগে? লাভ, প্রিমিয়াম আর ডিসকাউন্টের জন্য। ওকে, তাহলে আমাদের ডিবেঞ্চারের মধ্যে এখানে ছিল প্রিমিয়াম নাকি? হুম। প্রিমিয়াম জি স্যার। যদি হয় রিয়ালাইজেশন এ ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়। ডেবিট হয়। তাহলে জাবেদা কি? ডিবেঞ্চার ডেবিট, ডিবেঞ্চার হোল্ডার। তা আমরা জাবেদা লিখছি কি দেখেন, ডিবেঞ্চার ছিল 1.5 লাখ টাকা, ডিবেঞ্চার হোল্ডার টাকাটা পরে আসি, আগে রিয়ালাইজেশন, যেহেতু প্রিমিয়াম এজন্য রিয়ালাইজেশন ডেবিট হয়েছে। এই 1.5 লাখের কত পার্সেন্ট আমরা বের করছিলাম? 15% হয়েছিল 22,500 টাকা নাকি? এই দুইটা মিলাই হয়েছে 1,72,000, যেটা কিনা আমরা 15% ডিবেঞ্চারে 15% প্রিমিয়ামে টোটাল বের করছিলাম 1,72,500 টাকা। তাহলে যে 5 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। এবার 6 নাম্বারটা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারকে ডিবেঞ্চার কি করব আমরা? পরিশোধ করব। তাহলে ডিবেঞ্চার হোল্ডার এখানে ডেবিট ছিল আর ক্রেডিট ছিল, আর কি করব আমরা? ডেবিট করব। তাহলে ডেবিট করছে 1,72,500 আর 15% ডিবেঞ্চার ইন যমুনা লিমিটেড। আমাদের ছিল -% ডিবেঞ্চার ইন কি? পারচেজিং কোম্পানি, ঠিক আছে না? তাহলে ওই যে ড্যাশ মানে এখানে 15% হয়েছে, তাহলে 1,72,000। 6 নাম্বার পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার 7 নাম্বার জাবেদা ছিল রিয়ালাইজেশন এক্সপেন্স। আমাদের প্রশ্নে কিন্তু একটা রিয়ালাইজেশন এক্সপেন্স ছিল। কত টাকা ছিল? 2,500 টাকা। তাহলে এই যে রিয়ালাইজেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট 2,500 7 নাম্বারটা ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আসি আমরা 8 নাম্বারে, দুইটা জাবেদা ছিল, রিয়ালাইজেশন লাভ অথবা কি লস। এখন আমরা রিয়ালাইজেশন লাভ হয়েছে না লস হয়েছে আমরা বুঝবো কিভাবে? আসেন আমরা এটা দেখাই। লাভ লস বের করার জন্য আগে রিয়ালাইজেশনের সব ডেবিট ব্যালেন্সগুলি যোগ করব, সব ক্রেডিট ব্যালেন্সগুলি যোগ করব, তারপর দেখবো ডেবিট বড় না ক্রেডিট বড়, ঠিক আছে? তো যেহেতু প্রথম জাবেদা রিয়ালাইজেশন ডেবিট আছে, আমরা ডেবিটগুলো আগে যোগ করি। 9,68,200 টাকা এটা ডেবিট, ঠিক আছে? এরপরে রিয়ালাইজেশন এখানে 1,35,000 টাকা ছিল ক্রেডিট। তাহলে এই দুটো কি যোগ করবো না বিয়োগ করবো? যেহেতু বিপরীত ব্যালেন্স, বিয়োগ করব। একটু ক্যালকুলেটর নেন তো দেখি। 9,68,200 থেকে 1,35,000 টাকা বাদ দিব, 8,33,200। ওকে। আবার রিয়ালাইজেশন আরো কি ছিল? 7,75,000, তাহলে এইটাও বাদ দিব, বাদ দেন। এই জাবেদার মধ্যে এখানে কোনো বলা দরকার নেই, শেষে বলেন। এখানে রিয়ালাইজেশন এক্সপেন্স নাই, রিয়ালাইজেশন নাই, তারপরে রিয়ালাইজেশন আবার ডেবিট আছে 22,500, এটা যোগ করেন, 22,500 টা যোগ করবেন, 80,700। ওকে। এখানে আমাদের রিয়ালাইজেশন নাই, এখানে আবার 2,500 টাকা ডেবিট আছে, তাহলে এইটাও যোগ করবেন 2,500 টাকা, 83,200। ওকে। আবার কত হইছে? 83,200। এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলো তো দেখি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে রিয়ালাইজেশন, ডেবিট ব্যালেন্স মানে লস, আর ক্রেডিট ব্যালেন্স মানে কি? লাভ। ক্লিয়ার? লাভ। জি স্যার। তো যেহেতু লস হয়েছে, তাহলে লস হলে ইকুইটি ক্যাপিটাল কমে যায়, এই জন্য লিখছি ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট,
রিয়ালাইজেশন ক্রেডিট ৮৩,২০০ ৮৩,২০০। ক্লিয়ার? জি স্যার। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই স্যার। যা যা পড়াইছি এগুলাই কিন্তু এখানে এই সিরিয়ালি আপনারা জাবেদা দিবেন, ঠিক আছে? এরপর আসি, এটা আমাদের গেল ৮ নাম্বার। ৯ নাম্বার কি বলছিলাম? অল ইকুইটি ক্যাপ অল মালিকানা সত্ত্ব কি করবো আমরা বলো দেখি? বন্ধ করব। বন্ধ করব। তাহলে মালিকানা সত্ত্ব আমাদের এখানে আইটেম ছিল, এখানে আমরা বলছিলাম অর্ডিনারি শেয়ার, ডিবেঞ্চার তো দীর্ঘমেয়াদী দায়, অ্যাকাউন্টস পেও, নোটস পেও, এটা চলতি দায় নাকি? তাহলে মালিকানা সত্ত্ব ছিল জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখানে 3টা, আর এই যে অর্ডিনারি শেয়ার। তোলার কয়টা বলো দেখি? 4টা। 4টা। এই 4টাকে আমরা কি করব? মালিকানা সত্ত্ব যেহেতু ক্রেডিট ব্যালেন্স, ওটা আমরা কি করব? ডেবিট ডেবিট করব। করব। ডেবিট করব। তাহলে আমরা দেখি এখানে দিছি কই অর্ডিনারি শেয়ার ছিল 5 লাখ টাকা, ডেবিট করছি। জেনারেল রিজার্ভ ছিল 70,000 টাকা, ডেবিট করছি। তারপরে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড ছিল 30,000 টাকা, ডেবিট করছি। ইনকাম সামারি ছিল 1,10,000, ডেবিট করছি। এই সবগুলো যোগ করে ইকুইটি শেয়ার হোল্ডার 7,10,000 টাকা হয়েছে। বোঝা গেছে কিনা? জি স্যার। দেখেন এই জাবেদাটাকে আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এবং সর্বশেষ আমরা জাবেদা দিব এই ইকুইটি শেয়ার হোল্ডার আমাদের কাছে যত টাকা পাবে এই টাকাকে আমরা দুইটা পার্টে দিই, কিছু শেয়ারে আর কিছু কি বলো দেখি? ক্যাশে। ক্যাশে। এখন প্রশ্ন হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার আমাদের কাছে কত টাকা পায়, এইটা হলো আমাদের বের করতে হবে। দেখো ইকুইটি শেয়ার হোল্ডার এখানে আছে 7,10,000 টাকা। এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা দেখি আরো ইকুইটি শেয়ার হোল্ডার আরো আছে কিনা। দেন প্রথম যে আমাদের ইকুইটি শেয়ার হোল্ডার নাই, 2 নাম্বার নাই, 3 নাম্বারটা নাই, এটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই, এটাও নাই, এটাও নাই। এই যে এখানে একটা আছে 83,000 কত টাকা আছে বলো দেখি? 200 টাকা। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার এখানে আছে, ডেবিট আছে, তাহলে ওইটা হলো ক্রেডিট। তাহলে দুইটা কি মিল না অমিল? অমিল। অমিল মানে বিয়োগ করব। তাহলে বিয়োগের কত থাকে? কত জানি হয়েছিল এখানে? 7,10,000 থেকে 83,200 টাকা যদি বাদ দেয় থাকে 6,26,800 টাকা। তার মানে এই 6,26,800 টাকা অ্যাকচুয়ালি যমুনা কোম্পানি ব্যাকসিমকো কোম্পানির কি করবে? দিবে। ঠিক আছে? জি স্যার। মানে সব কিছু যোগ বিয়োগ করার পর 6,28,800 টাকা পাবে ব্যাকসিমকো কোম্পানি যমুনা কোম্পানির কাছে। এখন এই টাকাটা দিবে দুইটা ভাগে, একটা ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে আর একটা কার মাধ্যমে বলো দেখি? ক্যাশ। এখন ইকুইটির মধ্যে কত টাকা দিবে সেটা কিন্তু আমরা 1 নম্বর ওয়ার্কিং করে ফেলাইছি। কত বের করেছিলাম? ইকুইটি ক্যাপিটালের মধ্যে কত দিবে? এই দেখেন ইকুইটি ক্যাপিটাল শেয়ারের মাধ্যমে কত দিবে বলেন দেখি? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। ঠিক আছে? তাহলে এই 3 লাখ টাকায় এই 3 লাখ টাকার সাথে শেয়ারের সাথে আমাদের এখানে জাবেদের মধ্যে আর কোনো কিছুই ডেবিট হয় না, ক্রেডিট হয় না। এই জন্য আমাদের সরাসরি আমরা ইকুইটি ক্যাপিটালের সঙ্গে 3 লাখ টাকা দিয়ে দিছি। এরপরে হলো ক্যাশ। এখন চালাকি বুদ্ধি হচ্ছে 6,26,800 থেকে 3 লাখ টাকা বাদ দিয়ে যাতে এটা হলো ক্যাশের টাকা। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আর যদি কোন না আমি পুরোটা বের করব তাহলে একদম সেই প্রথম যে ক্যাশ আছে এই ক্যাশ থেকে সকল ক্যাশের ডেবিটগুলি যোগ করবেন আর ক্রেডিটগুলি কি করবেন? বিয়োগ করবেন। অটোমেটিক আমাদের 3,26,800 টাকা বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। আর এখানে সবচেয়ে বুদ্ধিমান কাজ হলো আমরা এটাই থেকে এই শেয়ারের টাকাটা তো আমরা আগে থেকে জানি, বাদ দিলে যা থাকবে এটা ক্যাশের টাকা, ব্যাকেটে আমরা বিএফ লিখে দিব, তাহলে আর এই যোগ বিয়োগ করার দরকার হবে না। বুঝতে পারছি? জি স্যার। এখন এই যে আমি যে জাবেদা আপনাদের করিয়ে দিলাম, এই জাবেদার উপর ভিত্তি করে এখন আপনাদের কি করতে হবে? খতিয়ান করতে হবে। খতিয়ান আমরা কয়টা করব? 4টা। প্রথম হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের খতিয়ান। আমাকে একটু মুখে মুখে বলেন, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের খতিয়ান যখন করবেন তখন তাক তো আপনারা পারেনি নাকি? আর এই যে প্রথম জাবেদার যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো ডেবিট দিকে দিব না ক্রেডিট দিকে দিব? ডেবিট। ডেবিট। এই যে 2 নাম্বার যে আইটেম, এই দুইটা আইটেম কোন দিকে দিব? ডেবিট। ক্রেডিট। কোন দিকে? সরি, ক্রেডিট। 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 এই যমুনা লিমিটেড এই যে 7,75,000 কোন দিকে দিব? ক্রেডিট। ক্রেডিট। এই আইটেমে কোথাও আসবে না নাকি? এই আইটেমটা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কোনো ট্রান্সফার নাই, অতএব এটা আসবে না। এখান থেকে আমাকে বলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে রিয়ালাইজেশন আছে ডেবিট দিকে 22,500 টাকা। তাহলে এই রিয়ালাইজেশন এই 22,500 টাকা
আমরা কোন দিকে দিব, কি নামে দিব, এটা একটু বলেন তো দেখি। ডিবেঞ্চার হোল্ডার ডেবিট গুড। ডিবেঞ্চার হোল্ডার নামে কোন দিকে দিব? ডেবিট ডেবিট দিকে দিব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে? আমরা জানি যার খতিয়ান করি সে ডেবিট থাকলে ডেবিট দিকে, ক্রেডিট থাকলে ক্রেডিট দিকে, তবে ঠিক তার বিপরীত নামে আসে, তাই না? তাহলে বলো তো দেখি এই 22,500 টাকার জন্য কি নামে আসবে, ডিবেঞ্চার না ডিবেঞ্চার হোল্ডার? ডিবেঞ্চার হোল্ডার। হোল্ডার গুড, এই তো ভালো পারছেন। এখানে আমাদের রিয়ালাইজেশন নাই, এখানে রিয়ালাইজেশন আছে। 2500 টাকা কি নামে আসবে, কোন দিকে বলো তো দেখি? ক্যাশ ডেবিট গুড। তারপরেরটা কি নামে আসবে, কোন দিকে? ইকুইটি হোল্ডার ডেবিট ক্রেডিট। ওকে, এখানে আমাদের রিয়ালাইজেশন নাই আর শেষে আমাদের রিয়ালাইজেশন নাই। এই সবগুলো দিবেন, দেখবেন ডেবিট এবং ক্রেডিট পাশ কি মিলা গেছে গা, ঠিক আছে? জি স্যার প্রত্যেকটা আইটেমে ডেবিট এবং ক্রেডিট পাস। আর আমাদের এখানে রেজাল্টটা দেওয়া আছে, রিয়ালাইজেশন হবে 9,33,200 টাকা, আর এটার হবে এই এত টাকা, এটার হবে এত টাকা, এটার হবে এত টাকা, ঠিক আছে? আশা করি খতিয়ানগুলো আমরা পারবো না? জি স্যার ওকে, তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হচ্ছে প্রথমে রুলসগুলি ভালো করে পড়বা, এরপরে 1 নাম্বার প্রবলেমের যে জাবেদাগুলি আছে জাবেদাটা তোমরা হাতে কলমে করবা। জাবেদা করার পরে এই যে খতিয়ান, যে 4টা খতিয়ান আছে, এই 4টা খতিয়ান করে এই অঙ্কের জাবেদা প্লাস খতিয়ান সহ সুন্দর করে ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিবেন। আমি চেক করব যে কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয় নাই। কথা বুঝিয়ে পারছি? জি স্যার এই একটা অঙ্কই তোমাদের বাসায় কাজ থাকবে। আমাদের আরও 2টা অঙ্ক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের করে দিব, ঠিক আছে? প্রবলেম 2 এবং প্রবলেম কত 3, এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। কিন্তু তোমাদের কাজ হচ্ছে প্রবলেম 1 নম্বর অঙ্কটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে। আমি কি বুঝতে পারছি সবাইটা? জি স্যার ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। যদি আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা আমার সাথে কথা বলতে